ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 8.6 জৈব রসায়ন। প্রিয় ছাত্রছাত্রী, এই অধ্যায় থেকে আমরা এখন আলোচনা করব জৈব যৌগ কী বা কাকে বলে। তারপর আমরা জানব হাইড্রোকার্বন কাকে বলে বা কী, এবং এখানে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা তৈরি করা, যাতে এই বিষয়গুলি থেকে যে কোনো রকমের প্রশ্নই আসুক না কেন আমরা খুব সহজে উত্তরগুলো লিখতে পারি। তারপর সবশেষে রয়েছে এই আলোচনা থেকে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো আমরা আলোচনা শুরু করছি। প্রথমে দেখে নিচ্ছি জৈব যৌগ কাকে বলে। কার্বনের অক্সাইড। কার্বনের অক্সাইড বলতে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2, কার্বন মনোক্সাইডের সংকেত হলো CO। কার্বন ডাই সালফাইড, যার সংকেত হলো CH2, এবং কার্বনেট, বাইকার্বনেট, সায়ানেট আয়নযুক্ত বিভিন্ন অজৈব যৌগগুলি বাদে, অর্থাৎ কার্বনের এই সমস্ত যৌগগুলি বাদে কার্বনের অন্যান্য যেসব সমযোজী যৌগের মধ্যে, কি যৌগ বিভিন্ন রকমের হতে পারে, সমযোজী আয়নীয় যৌগও হতে পারে, এখানে শুধু কার্বনের সমযোজী যৌগের কথা বলা হচ্ছে। এই যে আমি লাইনটাতে বললাম, কার্বনের অন্যান্য যেসব সমযোজী যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা ধর্ম দেখা যায়, কার্বনের সেই সব যৌগকে জৈব যৌগ বলে। এই সংজ্ঞায় যেটা বললো একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। কি ধরে নিচ্ছি, এই একটা বড় বৃত্ত, যেটাকে আমি একটা বড় পাত্র ধরে নিচ্ছি। এই পাত্রের মধ্যে ছোট ছোট বৃত্ত যেগুলি রয়েছে এগুলিকে আমি বলছি এক একটা করে জৈব যৌগ। ছোট বৃত্তগুলো এক একটা জৈব যৌগ। তার মানে এই বড় বৃত্তের মধ্যে যে ছোট ছোট বৃত্তগুলি রয়েছে সেই ছোট বৃত্তগুলি এক একটি করে জৈব যৌগ বোঝাচ্ছে। আর ওই ছোট বৃত্তের মধ্যে এই যে CNO এগুলো যে আছে, এগুলো হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণুর চিহ্ন। সেই চিহ্নগুলো ওই বৃত্তের মধ্যে লিখে এটা বোঝাচ্ছি যে জৈব যৌগের মধ্যে এই মৌলগুলি রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম যে বড় বৃত্ত, সেই বড় বৃত্তের মধ্যে যে ছোট বৃত্তগুলি রয়েছে, অর্থাৎ যে যৌগগুলি রয়েছে সেগুলি কি, সেগুলি হচ্ছে জৈব যৌগ। হ্যাঁ, আর এই ছোট বৃত্তগুলির মধ্যে দেখব সমস্ত বৃত্তেই কার্বন মৌলটি কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে যে যৌগগুলি রয়েছে সেই যৌগগুলি হচ্ছে জৈব যৌগ এবং কার্বন ঘটিত যৌগ। এবারে আমি আরেকটা পাত্র আঁকলাম, যে পাত্রেরকে আমি একটু ছোট বৃত্ত দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, এই পাত্রের মধ্যেও এই বড় এই গোলটির মাঝে যে ছোট ছোট গোলগুলি রয়েছে সেই গোলগুলি এক একটি করে যৌগ বোঝাচ্ছে। সেটা কি যৌগ সেখানে আমি বৃত্তের মধ্যে লিখে দিয়েছি। যেমন একটি বৃত্তে লিখলাম CO2, মানে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যৌগ। আরেকটি বৃত্তে লিখলাম CO, অর্থাৎ কার্বন মনোক্সাইড যৌগ। আরেকটা বৃত্তে লিখলাম Na2CO3, এটা একটা যৌগ যেটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট। আরেকটি বৃত্তে লিখেছি NaCN, যেটাকে বলা হয় সোডিয়াম সায়ানাইড। আরও লেখা যেত, এখানে জায়গা নেই জন্য লিখতে পারিনি, যেমন সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। তারপর পটাশিয়াম সায়ানেট KCNO। তো এই যে যৌগগুলো, সেই যৌগগুলোর মধ্যেও কিন্তু কার্বন রয়েছে, কিন্তু সেই যৌগগুলো কিন্তু জৈব যৌগ নয়, সেগুলো হচ্ছে অজৈব যৌগ। ঠিক আছে, তো আমাদের সংজ্ঞার মধ্যে বলে দেওয়া আছে যে কার্বন ঘটিত এই সমস্ত যৌগগুলি হচ্ছে অজৈব যৌগ। তার মানে কার্বন ঘটিত যৌগ মানে জৈব যৌগও হতে পারে, কার্বন ঘটিত যৌগ মানে অজৈব যৌগও হতে পারে। এবার কার্বন ঘটিত কোন যৌগগুলোকে জৈব যৌগ বলবো? যাদের মধ্যে কি দেখা দিবে, ক্যাটিনেশন ধর্ম দেখা দেবে এবং সমাবয়বতা ধর্ম দেখা দেবে, এবং যে যৌগগুলি অবশ্যই সমযোজী যৌগ হবে। তার মানে এইখানে
যে যৌগগুলি রয়েছে সেগুলিকে আমি কেন জৈব যৌগ বলছি? এরা হচ্ছে সমযোজী এবং এদের মধ্যে প্রত্যেকটির মধ্যে কার্বন রয়েছে এবং এই যৌগগুলির ক্ষেত্রে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতা ধর্ম দেখাচ্ছে। সেই জন্য এই কার্বন ঘটিত যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলছি। কি বলছি? জৈব যৌগ বলছি। কিন্তু এই কার্বন ঘটিত যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলছি না, কারণ এদের মধ্যে ক্যাটিনেশন ধর্ম বা সমবায়বতা ধর্ম দেখা যায় না। যদিও এখানে সমযোজী এবং সমযোজী নয় উভয় প্রকার যৌগই বর্তমান, কিন্তু মূল কথা যেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতা এই যৌগগুলির মধ্যে দেখা যাচ্ছে না, তাই এদের আমরা জৈব যৌগ বলবো না। ঠিক আছে? তাহলে জৈব যৌগ বলতে আমরা যদিও বলি কার্বন ঘটিত যৌগ, কিন্তু সমস্ত কার্বন ঘটিত যৌগ কিন্তু জৈব যৌগ নয়। এবারে আমরা বলবো জৈব যৌগের মধ্যে যারা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, এই যে এই বড় যে বৃত্তটি রয়েছে তার মধ্যে যে যৌগগুলো ছোট বৃত্ত দিয়ে বোঝাচ্ছি সেগুলো সবগুলোই হচ্ছে জৈব যৌগ। সেই ছোট বৃত্তগুলির মধ্যে কিছু ছোট বৃত্তে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, যেমন এই বৃত্তে এটা জৈব যৌগ, কিন্তু এই জৈব যৌগে শুধু কার্বন এবং হাইড্রোজেন মৌল বর্তমান, এটিতেও শুধু কার্বন এবং হাইড্রোজেন মৌল বর্তমান এবং এটিতে। এই জৈব যৌগগুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন, অর্থাৎ যে জৈব যৌগগুলি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। সেই জৈব যৌগগুলিকে বলা হবে হাইড্রোকার্বন। ঠিক আছে? এবার আমরা তাহলে হাইড্রোকার্বন বলতে কি বুঝবো? হাইড্রোকার্বন বলতে বুঝবো আমরা যেসব জৈব যৌগে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত, অথবা যেসব জৈব যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদের হাইড্রোকার্বন বলে। ঠিক আছে? উদাহরণ যেমন মিথেন, যার সংকেত হচ্ছে CH4, ইথেন, যার সংকেত হচ্ছে C2H6, ইথিলিন, যার সংকেত হচ্ছে C2H4, অ্যাসিটিলিন, যার সংকেত হচ্ছে C2H2। এবার আমরা হাইড্রোকার্বনকে ভাগ করব বা শ্রেণী বিভাগ করব কিসের ভিত্তিতে? কার্বন এবং কার্বনের মাঝে যে বন্ধন, যে সমযোজী বন্ধন রয়েছে তার উপর ভিত্তি করে আমরা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ করব। আচ্ছা, যে সমস্ত হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন কার্বন সমযোজী এক বন্ধন বর্তমান, কার্বন কার্বন সমযোজী এক বন্ধন যদি বর্তমান থাকে হাইড্রোকার্বনের মধ্যে, শুধুমাত্র কার্বন কার্বন সমযোজী এক বন্ধন বর্তমান থাকে, তাহলে সেই সমস্ত হাইড্রোকার্বনকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি কোনো হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন ছাড়াও কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে, তাহলে সেই সমস্ত হাইড্রোকার্বনকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে? এবার যদি কার্বন কার্বন এক বন্ধন এর সঙ্গে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা শুধুমাত্র কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে হাইড্রোকার্বনের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকিন। তাহলে কি অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন উপস্থিত থাকবে। ঠিক আছে? এবারে যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন এক বন্ধন ছাড়াও কার্বন কার্বন এক বন্ধন ছাড়াও যদি কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো অ্যালকাইন। ঠিক আছে? তাহলে কি, যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন এক বন্ধনের সঙ্গে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, অথবা শুধুমাত্র কার্বন কার্বন ত্রিবন্ধন সমযোজী ত্রিবন্ধন থাকে, তাদেরকে আমরা অ্যালকাইন বলবো। তাহলে অ্যালকেন মানে হচ্ছে
কার্বন কার্বন সমযোজী এক বন্ধন। অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন সমযোজী এক বন্ধনের সঙ্গে কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন উপস্থিত থাকতে পারে, বা শুধুমাত্র কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকতে পারে। আর অ্যালকাইন বলতে বুঝবো যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন এক বন্ধনের সঙ্গে কার্বন কার্বন ত্রিবন্ধন অথবা শুধুমাত্র কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস দেখব যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এদের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, যেখানে n হচ্ছে 1, 2, 3 ... মানে এনের মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, এখানেও কিন্তু n = 2, 3, 4 ইত্যাদি চলবে। এনের মান কিন্তু 1 হবে না, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট অ্যালকিন কখনো হতে পারে না। এবারে অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2, এখানে এনের মান 2, 3, 4, 5 ... ইত্যাদি চলতে থাকবে, ইত্যাদি পূর্ণ সংখ্যা। এখানেও কিন্তু কার্বনের মান 1 হতে পারে না, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট অ্যালকাইন কিন্তু নেই। তাহলে এই ছকের সাহায্যে আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানলাম। এবারে আমরা বিভিন্ন যে হাইড্রোকার্বনগুলো রয়েছে তাদের উদাহরণের কয়েকটি গঠন সংকেত জানব। যেমন অ্যালকেনের একটি উদাহরণ হচ্ছে মিথেন, অ্যালকেনের আরেকটি উদাহরণ হচ্ছে ইথেন, অ্যালকিনের উদাহরণ হচ্ছে ইথিলিন, অ্যালকাইনের উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন। এবার এগুলোকে কেন অ্যালকেন বলা হচ্ছে, কেন অ্যালকিন বলা হচ্ছে, কেন অ্যালকাইন বলা হচ্ছে, আমরা একটু আগে যে বললাম তার মাধ্যমেই এখানে ছবি আঁকবো। ছবি আঁকলেই আমরা বুঝতে পারবো যে কেন এদেরকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বলা হচ্ছে। যেমন মিথেন, মিথেন অণুর গঠনাকৃতি হচ্ছে সুষম চতুস্তলকীয়। ঠিক আছে, তাহলে সুষম চতুস্তলকীয় কেন? কারণ মিথেন অণুর যে কার্বন পরমাণুটি রয়েছে সেটা সুষম চতুস্তলকের কেন্দ্রে অবস্থান করে, এবং যে 4টি হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই হাইড্রোজেন পরমাণুগুলো সুষম চতুস্তলকের যে শীর্ষবিন্দু রয়েছে সেই শীর্ষবিন্দুতে অবস্থান করে, এবং কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে সমযোজী এক বন্ধন করে রয়েছে। এই হচ্ছে মিথেন অণুর সুষম চতুস্তলকীয় গঠনাকৃতি। এবার এখানে HCH এই বন্ধন কোণের মান হয় 109°28'। এই মানটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই হলো মিথেন অণুর গঠন। মিথেনকে অ্যালকেন বলা হয় কেন? কারণ এখানে তো কার্বন কার্বন এক বন্ধন সমযোজী এক বন্ধন উপস্থিত নেই, কিন্তু যেহেতু এখানে একটি কার্বন পরমাণু উপস্থিত সেই জন্য মিথেনকে অ্যালকেন বলা হচ্ছে। তাহলে মিথেন অণুর গঠন হচ্ছে সুষম চতুস্তলকীয়। মিথেন অণুর ক্ষেত্রে HCH বন্ধন কোণের মান 109°28'। ঠিক আছে, আর মিথেন অণু হচ্ছে অ্যালকেন, কারণ এখানে শুধুমাত্র একটি কার্বন পরমাণু বর্তমান। এবারে আমরা দেখব ইথেন অণুর গঠনাকৃতি। ঠিক আছে, এবার ইথেন অণুর গঠনাকৃতি হচ্ছে এই যে এমন। এখানে কি দেখতে পাচ্ছি? কার্বন এবং কার্বনের মাঝে একটি সমযোজী এক বন্ধন বর্তমান। ঠিক আছে, দুটি কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে 3টি করে হাইড্রোজেন পরমাণু রয়েছে, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। আর এখানে HCH আর HCC, এই যে HCC এই বন্ধন কোণের মান 109°28', এবং HCH এই বন্ধন কোণের মানও 109°28'। ঠিক আছে, তাহলে ইথেন
অণুর গঠনাকৃতিও সুষম চতুস্তলকীয় এবং ইথেন অণুতে HCC বন্ধন কোণ এবং HCH বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। আর ইথেন অণুতে কার্বন কার্বন সমযোজী এক বন্ধন রয়েছে, সেই জন্য ইথেনকে অ্যালকেন বলা হচ্ছে। এবারে আমরা চলে আসব ইথিলিন। ঠিক আছে, ইথিলিন অণুর গঠনাকৃতি হচ্ছে এই রকম। ঠিক আছে, ইথিলিন অণুতে দুটি কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত। ইথিলিন অণুতে HCC বন্ধন কোণ 120 ডিগ্রি এবং HCH বন্ধন কোণও 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ইথিলিন অণুতে যেহেতু কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন উপস্থিত রয়েছে, অর্থাৎ দুটি কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত, তাই ইথিলিনকে বলা হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, এবারে আমরা দেখব অ্যাসিটিলিন অণুর গঠনাকৃতি। অ্যাসিটিলিন অণুর গঠনাকৃতি কেমন? অ্যাসিটিলিন অণুতে দুটি কার্বন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত এবং প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে একটি করে হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। এখানে HCH বন্ধন কোণের মান, HCH যে বন্ধন কোণ রয়েছে সেই বন্ধন কোণের মান 180 ডিগ্রি। এখানে যেহেতু দুটি কার্বন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত, তাই অ্যাসিটিলিন হচ্ছে অ্যালকাইন শ্রেণীর হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে বোঝা গেল মিথেন অণুর গঠন সংকেত, ইথেন অণুর গঠন সংকেত, ইথিলিন অণুর গঠন সংকেত এবং অ্যাসিটিলিন অণুর গঠন সংকেত। ঠিক আছে, তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। এবারে আমরা কয়েকটি প্রশ্ন দেখব, কি কি প্রশ্ন এই আলোচনা থেকে হতে পারে। ঠিক আছে, প্রশ্ন 1, সরলতম অ্যালকেনের নাম লেখো। প্রশ্ন 2, প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? প্রশ্ন 3, N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? প্রশ্ন 4, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কত প্রকার ও কী কী? প্রশ্ন 5, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো। প্রশ্ন 6, ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রশ্ন 7, দুটি হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন লেখো। প্রশ্ন 8, C2H6কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? ঠিক আছে, তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।